1975 সালের 15 আগস্ট 14 আগস্ট দিবাগত রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আমার ডিউটি ছিল। তো আমরা সাধারণত ফরেন সার্ভিসের অনুষ্ঠান 2:30টায় শেষ হয়। 2:30টায় শেষ হওয়ার পরে আমি আমার শিফট ইনচার্জ রুমে গিয়ে আমি আমার তোমার স্লিপিং ড্রেস পরে আমি শুয়েছিলাম, আর আমার স্টাফরাও বিভিন্ন জায়গায় শুয়েছিল। তো আমাদের পরের দিন ভোরবেলা 6:30টায় আমাদের ট্রান্সমিশন আরম্ভ হবে। সেই ট্রান্সমিশন আমি ভোরবেলা উঠে আমরা 15-20 মিনিট আগে আমরা ওয়ার্ম আপ করে তারপর ট্রান্সমিশন শুরু করি। কিন্তু ওই দিন আমরা রাত্র 4টার থেকে আমরা গোলাগুলির শব্দ পেলাম। আমি গোলাগুলির শব্দ পেয়ে আমি ঘুম থেকে উঠে গেলাম। উঠে গিয়ে আমার পাশের রুমে আমার একটা ওয়ার্কশপ আছে, রেডিওর ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপে আমার একজন স্টাফ ছিল মোহাম্মদ আলী নামে, সাব স্টেশন ইঞ্জিনিয়ার। তাকে ডেকে আনলাম। আমি বললাম, মোহাম্মদ আলী, এত শব্দ কোথায় শোনা যাচ্ছে রে? তখন মোহাম্মদ আলী আমাকে বললো যে বঙ্গবন্ধুকে কালকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্বর্ধনা দেবে, বোধহয় পুলিশরা মহড়া দিচ্ছে। তো এই কথা বলে আমি ওর সাথে এই কথা মত বিনিময় করে তারপর আমি শুয়ে পড়লাম আবার। কিন্তু যতই সময় যাচ্ছে দেখি যে গোলাগুলির শব্দ আর বেশি বাড়ছে। হ্যাঁ, তা তারপরে শেষে আমি আর ঘুমাইতে পারলাম না, আমি বসেই রইলাম। তার কিন্তু মোহাম্মদ আলী শুয়ে পড়ছে। তারপরে আমি ঠিক 6টা বাজার 15 মিনিট আগে হঠাৎ করে দেখি রেডিওর মেইন গেট থেকে ভিতর দিকে ক্রলিংয়ের শব্দ শোনা যাচ্ছে। আমি তখন আমার স্লিপিং ড্রেস ছেড়ে আমি আমার শার্ট প্যান্ট পরে ফেললাম। দেখি আমি আমার শিফট ইনচার্জের পিছনের যে জানালা দিয়ে দেখি আর্মিরা এসে একটা আমাদের পুলিশ ব্যারাক আছে তোমার, ওই পুলিশ ব্যারাকে পুলিশরা ভোরবেলা তো তখন তারা হাত মুখ ধুচ্ছে। তো তাদেরকে উপরের দিকে আর্মিরা করলো, ফায়ার করার সাথে সাথে ওরা তো লুঙ্গি টঙ্গি পরা ছিল, তারা সব দাঁড়িয়ে হ্যান্ডস আপ করে ফেললো। করার পরে আমি বুঝতে পারলাম যে অশনি সংকেত। তখন আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেলাম যে নিশ্চয়ই এখন আমার এই শিফট ইনচার্জের রুমে আসবে। তখন আমি তখন অপেক্ষা করতেছি। এর ঠিক 2-3 মিনিটের মধ্যেই 4-5 জন মেজর, সাথে কিছু নন কমিশনড অফিসারও আছে, তারা এই ভিতর দিয়ে ঢুকে স্টুডিওর করিডোর দিয়ে ঢুকে কন্ট্রোল রুম পার হয়ে এরপর একটা FM ট্রান্সমিটার রুম আছে, রুম পর্যন্ত আসছে। আর আমিও শিফট ইনচার্জ রুম থেকে FM রুমে গেছি। তখন 5-7 জন মেজর, এর মধ্যে আমি চিনি মেজর ডালিম, মেজর শাহরিয়ার, মেজর জুবায়ের এবং অন্যান্য আরও কয়েকজন মেজর, প্লাস আরও জ্যাসিও তারা ছিল। তারা এসে আমাকে হ্যান্ডস আপ বললো। তো আমি হ্যান্ডস আপ করলাম। আমাকে বললো যে শেখ মুজিব অ্যান্ড অল হিজ গ্যাং হ্যাজ বিন কিল্ড, আর্মি হ্যাজ টেকেন পাওয়ার, এখন আপনাকে সব অন করে দিতে হবে। তখন আমি মুহূর্তের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এখন যদি আমি প্রতিবাদ করি তো আমাকে তো মেরে ফেলবে। আমি বললাম যে ঠিক আছে, করব। তখন আমি বললাম যে আমি তো একা করতে পারবো না, আমার আর অন্যান্য স্টাফ আছে, তার সব তো ঘুমাই দিছে। ঠিক আছে, চলেন। তারপরে শেষে আমি ওই ওয়ার্কশপে যে আমার মোহাম্মদ আলী ছিল তাকে গিয়ে ডাকলাম। সে ঘুমের থেকে উঠে আমি ডাকার পরে সে ঘুমের থেকে উঠছে না। তারপরে করলে কি একজন জ্যাসিও তাকে তোমার পিস্তলের বাট দিয়ে বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে সে লাফদা উঠলে পরে তারপরে শেষে আমি বললাম, মোহাম্মদ আলী তুমি ঘুমের থেকে উঠে তুমি আমার সাথে আসো। সে আসলো। তারপরে ডালিম আমাকে বললো যে আপনি সমস্ত আপনার ইকুইপমেন্ট অন করে দেন, আমরা এখন ঘোষণা দেব। তো আমি জানি যে আমি স্টুডিও এখান থেকে অন করলেও এখান থেকে কোনো কিছু যাবে না আনলেস ট্রান্সমিট না করে। তখন আমি এই কথাটা তাকে বললাম না বললে আমি বললাম ঠিক আছে, আমি সব অন করে দিচ্ছি। শেষে অন করে সব কিছু সমস্ত গিয়ার্স আমি অন করে দিলাম। আমার দুইজন স্টাফ দিয়ে, ওই যে মোহাম্মদ আলী প্লাস আনোয়ার হোসেন নামে আরেকজন ছিল, ওদের যে সমস্ত কিছু অন করিয়ে পরে যখন ওরা বুঝতে পারলো যে আমি মোটামুটি কোঅপারেট করতেছি, তখন আমি তাকে মেজর ডালিম এবং মেজর শাহরিয়ারকে বললাম যে আপনি যে আমাকে দিয়ে এখানে সব অন করালেন, কিন্তু ট্রান্সমিটার অন না করলে তো আপনাদের এই ব্রডকাস্ট যাবে না। তখনও কিন্তু আমি বুঝতে পারি না যে কী হয়েছে, কী ঘোষণা দেবে, কি আমি কিছুই বুঝতে পারিনি। শুধু খালি বুঝতে পারছি যে তারা বঙ্গবন্ধুকে উৎখাত করছে এবং বঙ্গবন্ধুকে হয়তো বা অ্যারেস্ট করে ফেলছে। কারণ সে আমাকে বললে শেখ মুজিব অ্যান্ড অল হিজ গ্যাং হ্যাজ বিন কিল্ড, আর্মি হ্যাজ টেকেন পাওয়ার, এবং তাদের যে খাকি ড্রেসের মধ্যে আমি রক্তের
অনেক কোনা দাগ দেখতে পারলাম। তো বুঝতে পারলাম যে ওনাকে ওরা উৎখাত করে ফেলছে, হয়তো অ্যারেস্ট করে ফেলছে, কিন্তু আমি এতটা ভাবতে পারিনি যে ওনাকে একদম সপরিবারে হত্যা করছে, এটা আমি কল্পনাও করতে পারিনি। যা হোক, তারপর শেষে আমি অন করে দেওয়ার পরে তো এখন কী করতে হবে, আমাকে বলে যে কী করতে হবে। আমি বললাম যে আমার মিরপুরে আমাদের একটা ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটারের শিফট ইনচার্জ আছে আমার বন্ধু লতিফ সাহেব, ওনাকে দিয়ে ট্রান্সমিটার অন করাতে হবে। তখন ডালিম বলে কি যে আপনি এই ইয়েতে ওকে টেলিফোন করেন। টেলিফোন করলাম আমি, ওদের সামনে সমস্ত মেজররা আমার সামনে দাঁড়ানো। আমি তখন টেলিফোন করলাম লতিফকে, ওদেরকে আমি করার জন্য, আশ্বস্ত করার জন্য আমি বললাম যে আমার সামনে মেজর ডালিম আর অন্যান্য আর্মি অফিসাররা দাঁড়ানো আছে, তুমি ট্রান্সমিটার অন করে দাও। আর্মি ক্ষমতা দখল করছে এবং শেখ মুজিবকে উৎখাত করে ফেলছে। আমার কষ্ট হচ্ছিল বলতে, তারপর আমি এটা বলতে বাধ্য হচ্ছিলাম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তারপর শেষে সে আমাকে ওই দিক থেকে সে বিশ্বাস করতে পারছিল না। সে আমাকে বলছিল, তার সাথে আমার বিগত 6 বছর যাবত আমার একসাথে আমরা চাকরি করার সুবাদে তাকে আমি তুই করে সম্বোধন করতাম তাকে। সে তখন আমাকে বলে কি, এই প্রণব, তুই কি পাগল হয়ে গেছিস? তোকে কি ইয়েতে পাঠাতে হবে, হেমায়তপুর পাঠাতে হবে? তাই আমি বললাম যে লতিফ, বি সিরিয়াস, তুমি ট্রান্সমিটারগুলি অন করে দাও। আমাদের ওইখানে 3টা ট্রান্সমিটার, একটা মিডিয়াম ওয়েভ আর 2টা ছিল শর্ট ওয়েভ। তারপরে শেষে আমার হাত থেকে ডালিম করলো কি ম্যাগনেটো টেলিফোন সেটটা ওটা হাতের থেকে নিয়ে গেলো, নিয়ে তাকে লতিফকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। গালিগালাজ করলে বললো যে এখনই আমি আর্মি পাঠাচ্ছি, তখন গুলি করে সব মেরে ফেলবো, তুই এখন অন করে দে, না হয়তো ওকে আমি মেরে ফেলবো। তখন আমাকে আবার দিল সে ডালিম, বললো যে আপনি এখন আবার তাকে বুঝায় বলেন। তারপর আমি তাকে বুঝায় বললাম, লতিফ, বি সিরিয়াস, তুমি পরিস্থিতি, তুমি গভীরতা তো বুঝতে পারছো, তুমি ট্রান্সমিটার অন করে দাও। তখন সে, আমি জানি না কি সে অন্যের কাছ থেকে অনুমতি নিচ্ছে কিনা, সে ট্রান্সমিটার অন করে দিল। কিন্তু আমাদের নর্মাল ট্রান্সমিশন শুরু হয় 6:30টায়, সেখানে তখন বাজে 6:10, তারা আসছিল 6:45টায়। তো 6:10 তখন সে ট্রান্সমিটার অন করে দিল। তখন ডালিম বলল কি আপনি কলম দেন। তখন আমাদের যে লগ যে লেখি, সেই কাঠ পেন্সিল তাকে দিলাম। আমার এখান থেকে সে কাঠ পেন্সিল নিয়ে আমার এখান থেকে কলম নিয়ে সে লেখলো, শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে এবং খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে সেনাবাহিনীর ক্ষমতা দখল করিয়াছে, দেশে সামরিক শাসন জারি করা হয়েছে, আপনারা সবাই শান্ত থাকুন। খন্দকার মুস্তাক আহমদের নেতৃত্বে এই কথা বারবার বলছিল। তখন আমি ভাবছিলাম যে খন্দকার মুস্তাক আহমদ নামে তো সেনাবাহিনীতে কেউ নাই, তো খন্দকার মুস্তাক আহমদ কোত্থেকে হবে? তারপরে যাই হোক, সে তখন সে এই 4 নম্বর স্টুডিও থেকে আমি মোহাম্মদ আলীকে বুথে বসালাম, আর 4 নম্বর স্টুডিওতে ডালিম গিয়া সেই ঘোষণাগুলি দিল। আর মেজর শাহরিয়ার এই করিডোরে একটা রিসিভার দিয়ে, রেডিও রিসিভার দিয়ে সে এটা মনিটর করতেছে যে আমাদের এই ট্রান্সমিটারটা ভাষণটা তার যায় কিনা, ঘোষণাটা সে। এবং ডালিম বলছে যদি এই ঘোষণা না যায় তো আপনাকে এক্ষুনি গুলি করে মারা হবে, আপনি যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তো মারা হবে। তা আমি বললাম যে আশা করি যাবে যদি সে ট্রান্সমিটার অন করে থাকে। আমার যতটুকু মনে পড়ে, প্রথম বলছিল শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, প্রথম বলছিল এটা। পরে শেষে সে মনে করেছে যে যদি হত্যার কথাটা বলি এটা বোধহয় ঠিক হবে না। এরপরে পরবর্তী মুহূর্তে সে এরপরে 2-3টা এরকম অ্যানাউন্সমেন্ট যাওয়ার পরে সে বলছে আবার শেখ মুজিব এবং তার গ্যাংকে, এইভাবে বলছে গ্যাংকে উৎখাত করা হয়েছে। প্রথম কিন্তু সে বলছিল সে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, কিন্তু কেন জানি সে পরবর্তীকালে বুঝতে পারলো যে মৃত্যু কথাটা বলাটা, হত্যার কথা বলাটা সঠিক হবে না। যাই হোক, তারপরে সে এদিক দিয়ে আমার এখানে কোনো কারণে যদি কমার্শিয়াল সাপ্লাই চলে যায়, আমার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তখন আমি তাকে বললাম যে আমার কিন্তু এই এখন নর্মাল কমার্শিয়াল সাপ্লাই কিন্তু চলছে, এবং যদি এখানে যদি কমার্শিয়াল সাপ্লাই চলে যায় বিদ্যুৎ, তবে কিন্তু আমার এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কী কারণে বন্ধ হবে?
তখন আমি বললাম যে আমাদের যে আছে জেনারেটর আছে, জেনারেটর ব্যাটারিটা এই ব্যাটারিটা খারাপ। বছর আমি দেখতে পেয়েছি যে রক্ষী বাহিনীর কিছু লোককে এনে তারা বাইরে যায় আপনার এয়ার কন্ডিশনের টাওয়ার আছে, টাওয়ারের পাশে বসায় রাখছে, এবং একজন লিডার এবং ডিপ্টি লিডারকে সিভিল ড্রেস তাদেরকে অ্যারেস্ট করে এনে আমাদের 4 নম্বর স্টুডিওতে এদেরকে এসে এনে বন্দি করে রেখে দিছে, দরজা বন্ধ করে বন্দি করে রেখে দিছে। তখন আমি বুঝতে পারলাম যে রক্ষী বাহিনী একটা এখানে অ্যাটেম্প নিয়েছিল তাদেরকে প্রতিরোধ করার। কিন্তু আমি পরে শুনতে পাইছি যে যেহেতু শাহবাগের ওই সাইডে 2টা ছিল, ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্ক থেকে তারা ওদেরকে ভয় দেখাইছে যে তোমরা যদি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতো তোমরা মারা যাও। তখন তারা সারেন্ডার করছে। যাই হোক, তারপরে শেষে সে বলল তো আমরা কী করতে হবে, আমি কি একটা করতে হয়, কি জানি বলে একটা ব্যাটারি ব্যবস্থা করতে হয়। সে করলো কি আমাকে নিয়ে তখন রক্ষী বাহিনীর থেকে এই 2টা ট্রাকের একটা ট্রাক থেকে সে ব্যাটারি আমার যে মেকানিক ছিল টেকনিশিয়ান আনোয়ারের মাধ্যমে সেটা এনে সে লাগাই দিল যা আমার এই জেনারেটারে। ইত্যবর্ষে সে আমাকে নিয়ে বাইরে গিয়ে সে সুবেদারকে বলতেছে যে প্রেসিডেন্ট আসবে, এখন একটা প্রেসিডেন্ট স্যালুট দিতে হবে তোমরা রেডি হও। তা আমি তখন মনে মনে ভাবছি প্রেসিডেন্টকে, খন্দকার মুস্তাক আহমদকে। তখন আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই যে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সে বাণিজ্য মন্ত্রী। 1 মাস আগে জুন মাসের লাস্ট উইকে আমি বাণিজ্য নীতির উপর তার একটা রেকর্ডিং আমি করছি। সেই লোক আবার কেমনে করতে, তার নেতৃত্ব কেমনে হয়, আমি কিন্তু আমার স্বপ্ন ওইটা কল্পনার অতীত ছিল। যাই হোক, কতক্ষণ পরে আমি দেখলাম প্রায় আধা ঘন্টা পরে সে তোমার শেরওয়ানি পরা খন্দকার মুস্তাক আসলো। আমাকে সে মাঝে মাঝে থেকে স্টুডিও থেকে নিয়ে যায় ওইখানে আমার সাথে চলেন বাইরে। তারপর আমাকে নিয়ে ডালিম নিয়ে যায়। সে আমার অ্যাক্টিভিটি সে করে, সে পর্যবেক্ষণ করতেছে। এই জন্য সে আমাকে সবসময় এখানে রাখে না, আপনার স্টাফরা চালাবে, আপনি আমার সাথে থাকেন। সে ওইখানে নিয়ে গেল, দেখলাম ওই যে তার সাথে যে আর্মিরা ছিল এই খন্দকার মুস্তাককে স্যালুট দিতেছে। তখন আমি বুঝতে পারলাম যে এই তো বিশ্বাসঘাতক, এই নব্য বিশ্বাসঘাতক, সে নব্য মীর জাফর। তারপরে তাকে আইনা সে আমাদের 2 নম্বরে ছিল ভিআইপি স্টুডিও, সেই স্টুডিওতে এনে তাকে বসালো এই ডালিম স্যালুটের পরে। তারপরে ঘটনা, তারপর খন্দকার মুস্তাক তাকে ডালিমকে বলল যে তাহেরউদ্দিন ঠাকুরকে খবর দাও। তাহেরউদ্দিন ঠাকুর ছিল তখন আমাদের তথ্য প্রতিমন্ত্রী। তারপরে শেষে আমাকে ডালিম বলে যে আপনি তাহেরউদ্দিন ঠাকুরকে টেলিফোন করে আপনি জানান। আমি বললাম তো আমি তাহেরউদ্দিন ঠাকুরের টেলিফোন নাম্বারটা আমি জানি না। তা আপনার ডাইরেক্টরকে টেলিফোন করেন, টেলিফোন করে বলেন যে হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আপনি সে আসার জন্য এবং তাহেরউদ্দিন ঠাকুরকে খবর দেওয়ার জন্য। তো আমি আশফাকুর রহমান খান নামে আমাদের ডাইরেক্টর ছিল, ওনাকে টেলিফোন করলাম। টেলিফোন করার পরে বললাম যে মেজর ডালিম এবং খন্দকার মুস্তাক আসছে এখানে, মেজর ডালিমের নেতৃত্বে এখানে মেজর ডালিম আসছে। মেজর ডালিম আমাকে নির্দেশ দিয়েছে যে আপনাকে তাহেরউদ্দিন ঠাকুরকে আপনি খবর দেওয়ার জন্য তাকে নিয়ে আসার জন্য। তো তারপর দেখলাম তারপর কিছুক্ষণ পরেই দেখলাম যে তাহেরউদ্দিন ঠাকুর তাদের আর্মির গাড়িতেই সে তাহেরউদ্দিন ঠাকুর আসলো। প্রথম তাহেরউদ্দিন ঠাকুর আসলো। তারপরে 2 নম্বর স্টুডিওতে তাহেরউদ্দিন ঠাকুর, খন্দকার মুস্তাক আর ডালিম এবং তার সাথে শাহরিয়ার সভা পরামর্শ করতেছে। ওদের প্রাথমিক কিছুটা তারা যখন বুঝতে পারছে যে আমাদের প্রাথমিক ওটা ঠিক হয়ে গেছে, অ্যানাউন্সমেন্টে চলে গেছে, তখন তারা আস্তে আস্তে একজনের পর একজন এই সেনাবাহিনী প্রধানকে নিয়ে আসলো। তারপরে KM শফিউল্লাহকে নিয়ে আসলো। তারপরে কে নিয়ে আসলো বিডিআর প্রধান মেজর জেনারেল খলিলুর রহমান, ওনাকে নিয়ে আসলো। তারপর নিয়ে আসলো তোমার নৌবাহিনী প্রধান MH খান, প্রধান বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকার, সব আসলো। এরপর আমি দেখলাম সিভিল ড্রেসে ব্রিগেডিয়ার খালিদ মোশাররফ আসলো। আর মেজর জেনারেল ডেপুটি আর্মি চিফ অফ স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমান আসলো উইথ ফুল ইউনিফর্ম। আইসা সব অফিসাররা খন্দকার মুস্তাককে মাঝখানে বসিয়ে, ঠিক পাশে ছিল বসা, এক পাশে ছিল খালেদ মোশাররফ বসা সিভিল ড্রেসে,
আরেক পাশে ছিল আমার যদ্দূর মনে পড়ে মেজর জেনারেল জিয়াউর রহমান অন্য আরেকজন অফিসার বসেছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে খালেদ মোশাররফ একটার পর একটা সিগারেট খাচ্ছে, যদিও প্রোটোকলে সেটা শোভা পাচ্ছিল না যে স্টুডিওর ভিতরে সে এখন প্রেসিডেন্ট, সে তো নিশ্চয়ই শুনছে যে সে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম স্টুডিওর থেকে বুথ থেকে যে সে খুব রাগান্বিত এবং সে টেন্সড, যার ফলে নাকি সে একটার পর একটা সিগারেট খাচ্ছিল। তারপর করলো কি, এই যে আপনার তাহিরউদ্দিন ঠাকুর সমস্ত ড্রাফট লিখল, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, ওদেরকে দিয়ে সমস্ত এই গভর্নমেন্টের এগেনস্ট পক্ষে তারা অ্যালিজেন্স ঘোষণা করবে এই ড্রাফট লিখলো এবং সেনাবাহিনীর প্রত্যেকে এই ড্রাফট এগুলি রেকর্ডিং করে এগুলি তারা ঘোষণা দিল। তারপর তখন আমার এই অবস্থা দেখে তখন আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ভাবলাম যে এরকম পরিস্থিতিতে তারা সেনাবাহিনীর কেউ আগে আসলো না, বঙ্গবন্ধুকে এরকম হত্যা করে ফেললো। এরা এত বিশ্বস্ত, বঙ্গবন্ধু এদেরকে এত ভালোবাসত আর্মি অফিসারদেরকে, তারা কেউ তার আগে আসলো না। এবং কিন্তু আমি বুঝতে পারলাম যে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মনে খুব যে কোনো কারণে হোক সে বোধহয় এটাকে এই অভ্যুত্থানটাকে সে রুখতে পারে নাই, কিন্তু তার ভিতরে ভীষণ খুব, কারণ সে তার বডি ল্যাঙ্গুয়েজে এবং সে যে একটার পর একটা সিগারেট খাচ্ছে সেটা থেকে, এবং সিভিল ড্রেসে সে এসে পড়ছে, সে কোনো ইউনিফর্মও পরে নাই। কিন্তু আমি মেজর জেনারেল জিয়াউর রহমানকে দেখলাম নর্মাল মুডে আছে, বরঞ্চ একটু ভালো মুডেই সে আছে। ইয়োকে দেখলাম কয়েম শফিউল্লাহকেও সাধারণ মন্তব্য আছে, সে ভালো না খারাপ না নর্মালভাবে আছে। আর দেখলাম খুব পেল, এয়ার ভাইস মার্শাল একে খন্দকার খুব বিমর্ষ, এবং এমএইচ খানও খুব বিমর্ষ। যাই হোক, এইভাবে ঘোষণা গেল। তারপর ইতিহাস তো সবই জানা। তারপর ঘোষণা দিল, আসলো ওই যে সরকার কবিরউদ্দিন এসে ঘোষণা দিল। জানি না সরকার কবিরউদ্দিনকে হয়তো জোর করে আনা হয়েছে, কার কী ভূমিকা আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারলাম যে এটা বিরাট ষড়যন্ত্রের ফলে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হয়েছে। আমার মাঝে আমার মনে হচ্ছিল আমি অস্ত্র সংবরণ করতে পারছিলাম না। মাঝে আমি আমার মাস্টার কন্ট্রোমের পিছনে আমার সুইচ রুম আছে, আমি সুইচ রুমে গিয়ে মাঝে আমি রুমাল দিয়ে আমি চোখ মুছছিলাম, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল। কারণ বঙ্গবন্ধুর আমি একজন ভাব শিষ্য, এবং বঙ্গবন্ধুর আদর্শ হয়েছে আমার জীবনের ধ্রুবতারা, এবং বঙ্গবন্ধুর আমি অনেক সান্নিধ্য পেয়েছি। আজকে আপনাদের সাথে ইন্টারভিউ দিতে গিয়েও আজকে আমার চোখ অশ্রুসজল হয়ে আসছে। যেই বঙ্গবন্ধুকে আমরা জীবনের আদর্শ ভাবতাম, সেই বঙ্গবন্ধু আমি অ্যানাউন্সমেন্টের জন্য আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। আমি তাকে বাধ্য হয়েছি, তাদের প্রেশারে, তাদের জোরে, তাদের কারণে আমি তাকে এই অ্যানাউন্সমেন্ট করাতে বাধ্য করেছি আমাকে, যার ফলে আমি খুবই ব্যথিত এবং মর্মাহত। কিন্তু যাই হোক, এইভাবে পরবর্তী পর্যায়ে আপনার এর মধ্যে নেক্সট যে শিফট 7টার সময় আসলো, রিয়াজুল হক নামে আমার এক কলিগ, তার নেতৃত্বে আসলো। কিন্তু মেজর ডালিম আমাকে 10টা পর্যন্ত আটকে রাখলো। তারপর মেজর ডালিমের কাছ থেকে তারপরে আমি 10টার সময় সমস্ত কিছু বোঝায় দিয়ে যে আমি এখান তো সব হয়েছে, ঠিকমতো হয়ে গেছে, আমি যাই চলে। আমি তখন বেরিয়ে আমি অফিসের গাড়ি নিলাম না নিয়ে আমি শাহবাগ থেকে এসে, শাহবাগের এখন যেটা আপনার বারডেমের কোনা থেকে রিক্সা নিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। আর মনে ভাবলাম, বাংলার ইতিহাসে বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে এইভাবে সপরিবারে তারা হত্যা করছে।